নমস্কার, স্বাগত জি24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। হার্ট আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, আপনারা জানেন। কিন্তু এই হার্টকে সুস্থ রাখবেন কিভাবে, কি করা উচিত, কি করা উচিত নয়, কিংবা ধরুন এই হার্ট বা হার্টের রোগ নিয়েও আমাদের মধ্যে অনেক ভুল ধারণা থাকে। সেই ভুল ধারণা থেকে বেরিয়ে সঠিক ধারণা কিভাবে পাবেন, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সুস্থ হার্ট সচেতন জীবন। এবং যারা আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শঙ্খশুভ্র দাস, কার্ডিওলজিস্ট। আমার সঙ্গে রয়েছেন ডক্টর পিসি মণ্ডল। দুজনকেই স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে। আমি প্রথমেই ডক্টর দাস আপনার কাছে আসি। যেমনটা আমি বলছিলাম যে আগে একটু আমরা ভুল ধারণা যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিই। হার্ট বা হার্টের রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা। পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের রোগ কম হয় বা ঝুঁকি অনেকটা কম থাকে, এই একটা ধারণা কিন্তু রয়েছে। এটা আদৌ কতটা সত্যি? এটা কিছুটা হয়তো সত্যি, কিন্তু পুরোপুরি না। কারণ আমরা দেখেছি যে হার্টের অসুখের প্রবণতা বা তীব্রতা যদি আমরা স্টাডি করে দেখি, তাহলে মহিলাদের মধ্যে কিন্তু হার্টের অসুখের তীব্রতা অনেক বেশি হয় পুরুষদের তুলনায়। কিন্তু এটা ঠিক যে বিফোর 50 ইয়ার্স মানে মেনোপজাল এজের আগে অবধি, যেহেতু মহিলাদের শরীরে দুটি হরমোন থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, যেটা কিছুটা মহিলাদের হার্টের অসুখ এবং অন্যান্য হাইপারটেনশন, ডায়াবেটিস সব কিছুর থেকে একটু প্রোটেকশন দেয়। সেই জন্যে মেনোপজের আগে বিফোর 48 or 50 ইয়ার্স তুলনামূলকভাবে মহিলাদের মধ্যে হার্টের অসুখ হওয়ার প্রবণতা কিছুটা পুরুষদের তুলনায় কম। কিন্তু যদি আমরা তীব্রতা দেখি, তাহলে দেখা গেছে যে মহিলাদের মধ্যে কিন্তু হার্টের অসুখের তীব্রতা পুরুষদের তুলনায় অনেক অনেক বেশি। এবং আফটার 50 ইয়ার্স মানে মেনোপজের পরে কিন্তু পুরুষ এবং মহিলা সবার মধ্যেই একই রকম তীব্রতা দেখা যায় হার্টের অসুখের। এখানে একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে যে আপ টু মেনোপজ ফিমেলস আর উইথ পার্সিয়ালি প্রোটেক্টেড, কিন্তু ওই প্রোটেকশনটা যদি লস হয়ে যাবে, যদি দেখা যায় তার ডায়াবেটিস আছে বা প্রেগনেন্সির সময় যদি তার কোনো কারণে ব্লাড গ্লুকোজ বাড়লো, যেটাকে বলা হয় প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, আর তার যদি পলিসিস্টিক ওভারি থাকে, তাহলেও কিন্তু এই ইস্ট্রোজেনের যে প্রোটেকশনটা ছিল সেটা কিন্তু থাকবে না। আর যদি বডির হ্যাবিটা যদি সিলিন্ড্রিক্যাল হয়, মানে ওবেসিটি থাকে, তাহলেও কিন্তু এই প্রোটেকশন ফুললি পাবে না। তার মানে পার্টিকুলারলি এশিয়ান ওমেন বিহেভস লাইক মেন, এক্সেপ্ট যদি তার এইগুলো না থাকে। তার মানে যদি একদম ফিমেল লাইক বডি, কোনো তার পলিসিস্টিক ওভারি নেই, ডায়াবেটিস নেই, প্রেগনেন্সির সময় গ্লুকোজ বাড়লো না, তবেই সেই এই প্রোটেকশনটা পাবে যেটা ডক্টর দাস বললেন। যদি এই কয়েকটা জিনিস থেকে যায়, তাহলে কিন্তু এই প্রোটেকশনটা লস হয়ে যাবে। তার মানে বেশ কিছু ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করছে। আর আরেকটাও যেটা বলা হয় বা যেটা অনেকের মধ্যেই ধারণা থাকে যে আমি ব্যায়াম করছি, আমি শরীরচর্চা করছি, সেক্ষেত্রে আমার হার্টের কিছু হতে পারে না, আর আমি যা খুশি তাই খেতেও পারি। সেক্ষেত্রে সত্যিই কি অস্বাস্থ্যকর ডায়েট এই ব্যায়ামের ক্ষতিপূরণ হতে পারে? না, ব্যায়াম কিন্তু একটা পরিপূরক ডেফিনেটলি। এবারে ব্যায়াম আমাদের শরীরে কি কি দেয়, একটা হচ্ছে যে আপনার ক্যালোরি বার্ন। তার মানে সে মানুষটা একটু বেশি খেলে, বেশি ব্যায়াম করলে সেই ক্যালোরিটা বার্ন হয়ে যাবে, সো এটার ওয়েট গেনটা হয়তো হবে না। তার মাসেলের যে পজিটিভ অ্যাক্টিভিটি, মাসকুলার স্ট্রেংথ মেনটেন করা, মাসেলের ব্লাড ফ্লো বাড়ানো, সেগুলো ঠিক থাকবে। কিন্তু সে যদি খুব বাজে খাদ্য খায়, সেই বাজে খাদ্যের যে ব্যাড এফেক্টগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি ওয়াশ আউট হয়ে যাবে না। কারণ এক্সারসাইজের এমন কোনো ক্ষমতা নেই যে বাজে খাদ্যকে সে ওয়াশ আউট করে দেবে। আর এর কিছু কিছু এন্ডোক্রিনও এফেক্টও আছে এক্সারসাইজে, যেটা সব সময়ই থাকবে। সে কি খেলো তার উপরে নির্ভর করবে না। কিন্তু খুব বাজে খাদ্য খাচ্ছি, খুব তৈলাক্ত খাদ্য খাচ্ছি, বা খুব মানে ফ্যাটি ফুডস খাচ্ছি, বা অ্যালকোহল খাচ্ছি, স্মোকিং করছি, তাহলে কিন্তু তার প্রোটেকশন আপনার এক্সারসাইজ দেবে না। তাহলে তো কোনো খেলোয়াড়দের কোনোদিন জীবনে অসুখই হতো না, তাহলে তাদেরও তো হচ্ছে। কিন্তু এক্সারসাইজের গুড এফেক্ট অনেক। ডক্টর দাসকে আমি বলবো যে ওই আমাদের যে কিছু কিছু হরমোনাল এফেক্ট আমরা পাই এক্সারসাইজ থেকে, এক্সারসাইজ ডেফিনেটলি হার্টের অসুখের প্রবণতা কমায়। কিন্তু এখন বহু ক্ষেত্রে দেখা গেছে যে এখনকার যে জেনারেশন ইয়াং ছেলে মেয়েদের মধ্যে কিন্তু জিমে জয়েন করার প্রবণতা অনেক বেশি, এবং সেটা ভালো। কিন্তু তার আগে একটা রুটিন কার্ডিয়াক স্ক্রিনিং দরকার। কারণ এমন বহু ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি যে জিমে গিয়ে হেভি এক্সারসাইজ করতে গিয়ে
প্রাণ হারিয়েছেন অল্প সাডেন কার্ডিয়াক বয়সীদের- অ্যারেস্ট, অল্প এবং অল্প বয়সীদের বয়সীদের এটা মধ্যে এটা ভীষণ হচ্ছে। বেশি হচ্ছে। তো সেই জন্যে অন্তত একটা ইসিজি আর ইকো এগুলো করে একটা কার্ডিয়াক স্ক্রিনিংয়ের খুব দরকার আছে। কিছু কিছু বিশেষ অসুখ আছে, যেমন একটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, মানে হার্টের মাসলটা খুব মোটা হয়ে যায়। এই সব ছেলে মেয়েদের দেখা গেছে যে খেলার সময় বা হেভি এক্সারসাইজ করার সময় বা ফুটবল খেলার সময় হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। তো এবং এরকম কিছু জন্মগত হার্টের অসুখও আছে যাতে এরকম সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তো কাজেই এই ইয়াং ছেলে মেয়েদের অবশ্যই বলা উচিত যে বিফোর জয়নিং জিম বা কোনো এক্সারসাইজ একটা কার্ডিয়াক স্ক্রিনিং করে নেওয়া, বিশেষ করে একটা ইসিজি এবং ইকো করে নেওয়া, দরকার হলে কোনো কার্ডিওলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নেওয়া। জিমে না দুটো ওয়ার্ড যোগ করতে হয়। একটা আছে যে ডেলি এক্সারসাইজ একটা ওয়ার্ম আপ ফেজ দিতে হয়, যেমন খেলোয়াড়দেরকেও একটা বড় খেলায় নামতে গেলে আগে ওয়ার্ম আপ করতে হয়। আমি জিমে গেলাম, গিয়েই সঙ্গে সঙ্গে খুব ওয়েট তুলতে শুরু করে দিলাম, দ্যাট ইজ ভেরি ব্যাড। আপনাকে জিমে গিয়ে ওয়ার্ম আপ ফেজটা দিতেই হবে, অ্যাটলিস্ট 17, মানে বলা হয় যে 15 to 20 মিনিটস, অ্যাটলিস্ট অ্যারাউন্ড 17 মিনিটস একটা মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে অ্যারাউন্ড 13 to 15 মিনিটস একটা ওয়ার্ম আপ ফেজ দিতে হয়। সেই সময় সে ফ্রি হ্যান্ড করবে উইথাউট ওয়েট, রানিং জগিং এগুলোকেও অ্যাভয়েড করবে। যে হার্ট অ্যাটাক মানে আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, এটা একমাত্র সিমটম তা তো নয়। সেক্ষেত্রে কোন কোন সিমটমগুলো দেখে আমরা আগে থেকে সচেতন যে দ্রুত আমাদের এখন পদক্ষেপ করতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে? এটা সত্যি কথা যে হার্ট অ্যাটাকের প্রাইমারি সিমটম বুকে ব্যথা, কিন্তু আমাদের ওই মানে চেস্ট পেনের ধরনটা জানাটা খুব দরকার, মানে কি ধরনের ব্যথা। যেমন টিপিক্যালি আমরা বলি যে বুকের মাঝখানে যদি ভারী কিছু চেপে আছে মনে হচ্ছে, একটা পাথর চেপে আছে, এবং তার সঙ্গে অনেক সময় সেই ব্যথার একটা রেডিয়েশন হয়, হয়তো বাঁ হাতে বা ডান হাতের দিকে রেডিয়েশন হচ্ছে বা গলার দিকে যাচ্ছে। অনেক পেশেন্ট বলে যে একটা চোকিং সেন্সেশন, আমার গলার এখানটা চেপে ধরছে। অনেকে বলে পিঠের দিকে একটা সিভিয়ার চেস্ট পেন হচ্ছে, এমনকি অনেকে বলে কিন্তু পেটের যে ওপরের দিকটা সেদিকেও একটা সিভিয়ার পেন হচ্ছে যেটা পেছনের দিকে যাচ্ছে। তার সঙ্গে একটা সোয়েটিং হয়, ঘাম হয়, একটা বমি বমি ভাব লাগে, অনেক সময় মাথা ঘোরে, অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে, অনেকে আবার বুক ধরফর হয়, অনেকের মানে হার্টবিট বেড়ে যায়। এমনকি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সিভিয়ার ধরনের হার্ট অ্যাটাক হলে ট্রানজিয়েন্ট একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা অজ্ঞান হয়েও যেতে পারে। তো এই সিমটমগুলো দেখা খুব দরকার, মানে নেচার অফ দ্য চেস্ট পেইন। এইখানেই ইম্পর্টেন্ট যে আরও কী কী কারণে বুকে ব্যথা হতে পারে। সবসময় যে হার্টের জন্যই বুকে ব্যথা হয় তা না, আমাদের হার্টের চারপাশের যে স্ট্রাকচারগুলো আছে বক্ষপিঞ্জরে, সেগুলোর জন্যও কিন্তু বুকে ব্যথা হয়। যেমন হার্টের একটা কাভারিং আছে যেটাকে বলি আমরা পেরিকার্ডিয়াম, সেখানে যদি কোনো ইনফেকশন হয় বা ইনফ্ল্যামেশন হয় তখন বুকে ব্যথা হয়। একটা সিম্পল নিউমোনিয়া হলো বা একটা প্লুরিসি হলো, তাতেও বুকে ব্যথা হয়। আবার শুনবেন যে গ্যাস, আমাদের তো মধ্যে সব থেকে কমন যে গ্যাস, যে রিফ্লাক্স, যে এই যে আমাদের যে স্টমাকের যে কন্টেন্টগুলো সেগুলো যখন ওপরের দিকে উঠে আসে তখন একটা হার্ট বার্নিং সেন্সেশন হয়, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তখন বুকে ব্যথা হতে পারে। আমাদের যে ফুড পাইপ আছে ইসোফেগাস, তাতে যদি স্প্যাজম হয়, ইসোফেজিয়াল পেইন, তাতেও বুকে ব্যথা হয়। তো কাজে ডাক্তারবাবুকে সিমটমটা শুনে বুঝতে হবে যে এটা ঠিক কার্ডিয়াক পেইন না এটা নন কার্ডিয়াক বা হার্টের চারপাশের যে স্ট্রাকচারগুলো আছে তার থেকে ব্যথা হচ্ছে। এই হার্টের অসুখের ক্ষেত্রে মানসিক চাপ বা স্ট্রেস কতটা দায়ী? এটা সত্যি কথা যে মেন্টাল স্ট্রেস এখনকার জগতে বা আমাদের সোসাইটিতে লাইফ যেহেতু অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে, এবং আমাদের পার্সোনাল লাইফে স্ট্রেস আছে, আমাদের অফিস লাইফে স্ট্রেস আছে, এই স্ট্রেসের একটা বিরাট ভূমিকা এখন দেখা যাচ্ছে হার্টের ওপর। দেখা যাচ্ছে যে যখনই আমরা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ি তখন শরীরের ভেতরে কিছু কিছু আপৎকালীন হরমোন বেরোয়, যেটাকে বলি আমরা ইমার্জেন্সি হরমোনস। এই ইমার্জেন্সি হরমোনগুলো কী কী না, কিছুটা কর্টিকোস্টেরয়েডস বেরোয়, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন বলে কিছু হরমোন বেরোয়, পিটুইটারি থেকে কিছু হরমোন বেরোয়, এবং এই হরমোনগুলো কি করে না আমাদের যে ব্লাড ভেসেল আছে, রক্তনালী আছে, তার উপরে কাজ করে। এছাড়া আমাদের কিছু নার্ভাস সিস্টেম আছে শরীরে, একটাকে বলে সিম্প্যাথেটিক, একটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশার বাড়ায়, আমাদের হার্ট রেট বাড়ায়, আমাদের সুগার বাড়ায়। আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের শরীরের জন্য বেনিফিশিয়াল, যেটা আমাদের হার্ট রেট কমায়, ব্লাড প্রেশারকে নর্মাল রাখে, শরীরকে শান্ত স্নিগ্ধ করে। তো যেই আমরা এই স্ট্রেসফুল সিচুয়েশনগুলোতে পড়ি তখনই দেখা যায় যে একদিকে যেমন আপৎকালীন হরমোনগুলো শরীরে বেরোচ্ছে, ব্লাডে মিশে যাচ্ছে, স্টেরয়েডস, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন,
যেগুলো সব হার্ট রেট বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, ঠিক তেমনি আবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে যে শিয়ার স্ট্রেস, মানে রক্তনালীর ভেতরে রক্তের যে চলাচল, তার শিয়ার স্ট্রেস, একটা ঘর্ষণ হয়। সেই ঘর্ষণে রক্তনালীর ভেতরের যে ফ্যাট প্লাক, মানে ফ্যাট জমে থাকে, সেগুলো রাপচার করে যায়, মানে ফেটে যায়। এবং আমরা জানি যে ক্ষতিকারক কোলেস্টেরল যেগুলো জমে রক্তনালীর ভেতরে, সেই প্লাকগুলো যেই ফেটে যায় তখনই তার উপর ব্লাড ক্লট জমে, এবং সেটাই কিন্তু হার্ট অ্যাটাকের শুরু। আর এবার একটু আসি হার্টের অসুখে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। ডক্টর মণ্ডল, এই জায়গা থেকে আপনার কাছে জিজ্ঞেস করি, করোনারি আর্টারির অসুখ ছাড়াও আর কি কি হার্টের অসুখ প্রাপ্তবয়স্কদের হতে পারে? প্রাপ্তবয়স্কদের সবথেকে কমনেস্ট আমাদের কান্ট্রিতে এখনও সবথেকে কমনেস্ট অসুখ হচ্ছে যে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, মানে উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ কিন্তু সবথেকে প্রিভ্যালেন্ট, পার্টিকুলারলি আমাদের রুরাল এরিয়ায় এখনও, যদিও রুরাল আরবান ডিফারেন্স আস্তে আস্তে কমে আসছে। তাছাড়াও আমাদের রক্তে যদি এই করোনারি আর্টারি ডিজিজ ছাড়া ভালভের ডিজিজ হতে পারে। ভালভের মধ্যে যেটা এজ জনিত কারণে হয় সেটা হচ্ছে যে অ্যাওর্টিক ভালভ ডিজিজ, যেটাকে অ্যাওর্টিক স্টেনোসিস বা অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে। আর কিছু কিছু জন্মগত ত্রুটি আমরা জীবন অতিবাহিত করে ফেলেছি বা বাল্য অবস্থাটা, সেটা এখন এসে ডিটেক্টেড হচ্ছে, মানে বড় বয়সে এসে, তাও হতে পারে, যেগুলোকে বলা হয় অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। তাদের মধ্যে পার্টিকুলারলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তার মানে হচ্ছে যে আমাদের যে হার্টের 4টে প্রকোষ্ঠ, তার আপার প্রকোষ্ঠের মধ্যে কমিউনিকেশন তৈরি হয়ে রয়েছে, ডিফেক্ট রয়েছে। আর ভিএসডি লোয়ার চেম্বারের মধ্যে কমিউনিকেশন রয়েছে। এই জন্মগত এই দুটো ত্রুটি বেশি থাকে। তাছাড়া পালমোনারি ভালভ স্টেনোসিস, এগুলো হচ্ছে যে অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। আর কিছু কিছু আমাদের যদিও রিউম্যাটিক কমে আসছে, কিন্তু একেবারে যাচ্ছে না। যে ছোটোবেলায় একটা থ্রোটে ইনফেকশন হলো, সেটা থেকে একটা হার্টের ভালভ এফেক্টেড হলো, যেটাকে বলে রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক হার্ট ডিজিজ। এই রিউম্যাটিক হার্ট ডিজিজও কিন্তু অ্যাডাল্ট বয়সে আমরা দেখতে পেতে পারি। সেটা মাল্টিভালভিউলার, ইউজুয়ালি লেফট সাইডেড ভালভ, মাইটাল ভালভ স্টেনোসিস, মানে ন্যারোয়িং হয়ে যাওয়া বা তাতে লিকেজ থাকা, অ্যাওর্টিক স্টেনোসিস বা অ্যাওর্টিক রিগার্জিটেশন, মানে রিউম্যাটিক হার্ট ডিজিজ রিলেটেড অসুখ। তার মানে একটা গ্রুপ হলো আপনার কনজেনিটাল, জন্মগত ত্রুটি, দ্বিতীয় হচ্ছে রিউম্যাটিক, থার্ড হচ্ছে আপনি করোনারি যেটা বললেন, তাছাড়া আমাদের যেগুলো হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, আর তাছাড়া কিছু সেনাইল ক্যালসিফিক ডিজিজ, যেটা কিন্তু এখন উত্তরোত্তর বাড়ছে। আমরা যত বেশি দিন বেঁচে থাকছি আর যত মেটাবলিক ডিসঅর্ডারগুলো আমাদের জুড়ে যাচ্ছে, মানে ওবেসিটি আর ডিসলিপিডেমিয়া, ডায়াবেটিস যত বেশি বাড়ছে, তত যারা আমরা বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকছি, হার্টের মধ্যে, করোনারির মধ্যে বা ভালভের মধ্যে ক্যালসিয়াম জমে যাচ্ছে। এই ক্যালসিয়াম জমলে ক্যালসিফিক মাইট্রাল ভালভ ডিজিজ বা ক্যালসিফিক অ্যাওর্টিক ভালভ ডিজিজ, যাতে আমাদেরকে এখন এই যে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করতে হয়, TAVR, বা মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টও করতে হয়, যেটা পারকিউটিনাস এখন করা যায়। ডক্টর দাস, এনজিওপ্লাস্টি কখন করতে হবে আর কখন বাইপাস সার্জারি করতে হবে, সেটা কিভাবে ডিসিশন নেওয়া হয়? নর্মালি যখন পেশেন্ট আসে আমাদের কাছে হার্ট অ্যাটাক নিয়ে, হার্ট অ্যাটাক মানে হার্টের শিরা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়েছে, তো তখন আমরা পেশেন্টদের অ্যাডভাইস করি যে প্রথম একটা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। অ্যাঞ্জিওগ্রাম মানে হার্টের শিরার ছবি তুলে দেখা যে হার্টের শিরাতে ব্লক আছে কিনা। নর্মালি যখন অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, মানে ধরুন 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পেশেন্ট এসছে এবং হার্টের শিরা 100% বন্ধ হয়ে গেছে, সেটাকে বলা হয় প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। মানে তখন আমরা স্টেন্ট বসিয়ে দিই এবং সেই শিরাটাকে খুলে দিই। এবার যেটা আরেকটা হচ্ছে যে বাকি যে ধরুন একটা ব্লক তো না, হার্ট অ্যাটাকের সময় ধরুন একটা আর্টারি ব্লক হয়েছে, কিন্তু সেই রোগীর আরও 2-3টে ব্লক আছে, বা এমন কিছু ধরুন যে কোনো আর্টারি সম্পূর্ণ ব্লক না, কিন্তু মাল্টিপল আর্টারিতে অনেকগুলো ব্লক হয়েছে। তখন আমরা ব্লকগুলোর নেচার দেখি, যে যদি ব্লকগুলো খুব শর্ট লেংথের হয়, ছোট ছোট লেংথের হয়, এবং সেটা একটা ভেসেলও হতে পারে বা 2-3টে ভেসেলেও থাকতে পারে, কিন্তু যেটাকে যদি আমরা স্টেন্টের লেংথের মধ্যে থাকে, তখন কিন্তু আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতেই বলি। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন হার্টের পাম্পিং ফাংশন যদি ভালো থাকে, ব্লকগুলো যদি মেন আর্টারিতে না থাকে। আমাদের হার্টে 2টো আর্টারি থাকে, বাঁদিকের এবং ডান দিকের। বাঁদিকের মেন আর্টারিতে মুখে যদি ব্লক থাকে বা কোনো বাইফার্কেশনে যদি ব্লক থাকে, তখন অনেক সময় আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি না, আমরা বাইপাসের কথা বলি। কিন্তু যদি ছোট ছোট ব্লক থাকে, যে ব্লকগুলোতে স্টেন্ট বসিয়ে দেওয়া যায়, তখন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি। সেটা একটা ব্লকও হতে পারে বা 2-3টে ব্লকও হতে পারে,
কিন্তু ডিপেন্ড করছে যে ব্লকগুলো ছোট, স্টেন্টের মাধ্যমে কাভার করা যায়। এবার আরেকটা দিক হচ্ছে ধরুন বাঁদিকের মেন আর্টারির মুখে ব্লক বা অনেকটা লম্বা ব্লক যেটা স্টেন দিয়ে কাভার করা যাবে না, বা আর্টারিগুলো খুব সরু, বা হার্টের পাম্পিং ফাংশন কম, বা পেশেন্টের ডায়াবেটিস আছে, বা মাল্টিপল জায়গায় বাইফার্কেশনে ব্লক, এই রকম যখন পরিস্থিতি হয় তখন আমরা বলি যে না, এখানে স্টেন বসানো যাবে না, পেশেন্টকে বাইপাস মানে ওপেন করে, চেস্ট ওপেন করে সার্জারিতে পাঠাতে হবে। কাজে করোনারি আর্টারি ডিজিজ অনেক সময়ই সাইলেন্ট থাকে এবং ইসিজি বা ইকো দিয়ে সবসময় সেটা ধরা যায় না। পেশেন্টের উপসর্গ, সিমটম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কার্ডিওলজিস্টকে পেশেন্টের উপসর্গ দেখে ডিসিশন নিতে হবে যে তিনি অ্যাঞ্জিওগ্রাম করবেন কিনা। ডক্টর মণ্ডল, আরেকটা বিষয় যে আমার হার্ট ভালো রাখতে আমি যদি একটা খাদ্য তালিকা, সুষম খাদ্য তালিকা, সেটা কি হবে? যদি আপনি একটা লাইনে উত্তর দিতে বলেন, তাহলে আমাদের প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে তাকে মডিফাই না করে যদি খেতে পারেন সেটাই বেস্ট। কারণ যেগুলো প্রকৃতির যেসব কালার্ড ফুডস, ধরুন একটা পালং শাক বা একটা আপনার ক্যাপসিকাম, তাদের যে কালারগুলো, সেই কালারগুলো আসে কিছু কেমিক্যালস থেকে, যেগুলোকে ফাইটোকেমিক্যালস বলে। দে আর ভেরি হাইলি প্রোটেক্টিভ এবং তাদের যে গুণাগুণ শরীরের সেলকে বাঁচিয়ে রাখতে পারে, এজিং কমিয়ে রাখতে পারে, অ্যাথেরোস্কোসিস মানে প্রোগ্রেশনকে কমিয়ে দেয়, সেগুলো কিন্তু সবসময় খাদ্যের মধ্যে রাখা উচিত। যেটা অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে যে খুব হাই ফ্যাটি ফুড, পার্টিকুলারলি যেগুলো বার্ন ফ্যাট, মানে আপনি তেলে দিয়ে ভাজা জিনিস, ওই তেল যখন বার্ন করা হয় ওর মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়, যে ট্রান্স ফ্যাট আমাদের লিভার কিন্তু হজম করতে পারে না। আপনি প্রথম শুরু করেছিলেন এক্সারসাইজ দিয়ে, কিন্তু সেই এক্সারসাইজের কারো ক্ষমতা নেই, যত হাই ইন্টেন্সিটি এক্সারসাইজই করা হোক না কেন, ওই বার্ন ফ্যাটকে ডিজলভ করে দেবে। সুতরাং এই বার্ন ফ্যাট যেগুলো আমরা পোড়া তেল খাচ্ছি সেগুলোকে অ্যাভয়েড করা, হাই ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, বার্নড অয়েল অ্যাভয়েড করা, এবং যথাসম্ভব ন্যাচারাল কালার্ড ফুডস উইথাউট মাচ মডিফিকেশান খাওয়া। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মণ্ডল, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের একটা কথাই বলা, যে আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে আমরা যারা এই ইন্ডিয়াতে বাস করি, আমাদের ব্লাড কিন্তু ভালো নয় এবং আমরা হাইলি প্রোন, আমাদের জেনেটিক্স ইজ সাসেপ্টেবল ফর হার্ট ডিজিজ, পার্টিকুলারলি করোনারি ডিজিজ, এবং আমাদের হার্ট অ্যাটাক হলে দেখা যায় যে মৃত্যুর হারও বেশি। আমাদের মধ্যে যে পুরুষ এবং মহিলার ডিমার্কেশনটা অনেকটাই ভেগ। আমাদের ইস্ট্রোজেন প্রোটেকশন যে ব্যাপারটা বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সেটা এশিয়ান ফিমেলসদের ক্ষেত্রে দেখা যায় অনেকই কম, পার্টিকুলারলি যাদের প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার বাড়ে, প্রেগনেন্সির সময় সুগার বাড়ে, বা পলিসিস্টিক ওভারি থাকে, বা ওবেসিটি থাকে, বা সুগার ফ্র্যাঙ্ক ডায়াবেটিস, তাদের কিন্তু এই প্রোটেকশন থাকে না। এবং হার্ট অ্যাটাক মানেই সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং টার্গেট এবং গভর্নমেন্টেরও সেই পলিসি যে প্রত্যেকটা মানুষই যেন আইদার থ্রম্বোলাইসিস বা অ্যাঞ্জিওপ্লাস্টি দিয়ে তার লাইফ সেভ করা হয়, হার্টের মাসেলকে বাঁচানো হয়। এবং যখন সে পেশেন্টটা ছুটি যাবে তাকে গুড কাউন্সেলিং করে দেওয়া, যে হোয়াট শুড বি ইজ ডায়েট, কী সে ফলো করবে, সেটা ইন ব্রিফ এবং তাদের ল্যাঙ্গুয়েজে। একটা গ্রামের মানুষকে আমি ইংরেজি করে বলে দিলাম, সে কিচ্ছু বুঝলো না, সে বেরিয়ে চলে গেলো, লাভ নেই কিছু। এই ডায়েট কাউন্সেলিং, ওষুধ সম্বন্ধে কাউন্সেলিং, সে কিভাবে জীবনকে প্রতি 24 ঘন্টাকে সে কীভাবে মেনটেন করবে, কতক্ষণ ঘুমাবে, কোন টাইমটা ঘুমোতে যাওয়ার জন্য বেস্ট, কখন ঘুম থেকে ওঠা উচিত, এবং কোন এক্সারসাইজ সে করবে, তার মধ্যে স্ট্রেস কমানোর জন্য যে এক্সারসাইজ সেগুলোও যাতে করে। এবং এই স্ট্রেস কমানোর এক্সারসাইজ বা ডেলি এক্সারসাইজ একা পেশেন্ট না করে যদি হোল ফ্যামিলি করে, তাহলে দেখা যায় তার অনেক অ্যাডহারেন্স অনেক ভালো। এবং ডায়েটেও দেখা গেল যে বাড়িতে একটা হার্ট অ্যাটাক হয়ে তার ফেরত এলো, তাকে একরকম খেতে দিলাম, বাকিরা আরেক রকম খেলাম, এটাও নয়। ডক্টর দাস, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার মনে হয় যে হার্টের অসুখ হচ্ছে আমাদের অনিয়মিত জীবনযাত্রার অসুখ। তো আমার মনে হয় আমাদের জীবন দর্শনের মধ্যে কিছু পরিবর্তন আনা উচিত। আপনি নিজের জীবনটাকে যত সহজ সরল করতে পারবেন, তত বোধহয় হার্টের অসুখের প্রবণতা কমবে। তার মানে যেটা ডক্টর মণ্ডল বলছিলেন, যে গাড়ি না ব্যবহার করে হাঁটা, যতটা সম্ভব হাঁটা যায়, নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, খাদ্যাভ্যাসটাকে সহজ করা, প্রকৃতির যে খাবারগুলো দিয়েছে সেগুলো বেশি করে খাওয়া, গ্রিন ভেজিটেবলস বেশি করে খাওয়া, মনকে স্নিগ্ধ রাখা, যেটা আপনি বলছিলেন এবং আমরাও জানি যে এখন লাইফে স্ট্রেস খুব বেড়ে গেছে। তো কাজেই এই স্ট্রেস থেকে রিলিফ হওয়ার জন্য কিন্তু যোগা, মেডিটেশন বা অন্য কিছু, আপনি যেভাবে নিজেকে রিল্যাক্স করতে পারেন,
কেউ একটা বই পড়ে নিজেকে রিল্যাক্স করতে পারে, কেউ গান শুনে নিজেকে রিল্যাক্স করতে পারে। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মোবাইলটাকে নিজের থেকে দূরে রাখা, যে দিনের শেষে একটা সময় যখন মোবাইল আমার কাছে থাকবে না, সেটা পুরোটাই আমার নিজের সময়। সে আমি বই পড়তে পারি বা গান শুনতে পারি বা যোগা করতে পারি বা মেডিটেশন করতে পারি, এবং তাতে করে নিজের মন, নিজের হৃদয় স্নিগ্ধ হয়, নিজের হার্ট রেট কমে, নিজের ব্লাড প্রেশার স্টেবিলাইজ হয়। এবং এই বাইরের যে চাহিদা, এই যে এখনকার একটা মডার্ন সোসাইটি, তাতে সবসময় কিছু না কিছু আমরা চাইছি, তো তার থেকে নিজেকে যতটা বেশি নিয়ন্ত্রণ করা এই সমস্ত বাইরের চাহিদা থেকে, এবং নিজেকে একটা সরল জীবন দর্শনে নিয়ে আসা, আমার মনে হয় এইটা করতে পারলেই হার্টের অসুখের প্রবণতা অনেক অনেক কমবে। আমরা অনুষ্ঠান একদম এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর দাস, ডক্টর মণ্ডল, দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত। অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার আজকের এই আলোচনায়, সুষম খাদ্যাভ্যাস, শরীর চর্চা এবং স্ট্রেস মুক্ত থাকা, তাহলেই কিন্তু আপনি সুস্থ সবল হার্ট পাবেন, হার্টের অসুখ থেকে দূরে থাকতে পারবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।